কারাগারে বন্দী সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার কুসুমী মা চোখের জলে সাগর ভাসিয়েছেন, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বহু দৃশ্য আমরা দেখেছি, সন্তানের হাতে হাত করা, তবে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত করা পড়া অবস্থায় মায়ের জানাজায় এসেছিলেন। আমি মৌলানা সাইদিকে হাত করা তার সন্তান তার বড় মায়ের জানাজা করতে বন্ধুগণ, কিভাবে নৃশংসভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাত, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য লন্ডি কিনে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি? আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে। মুসা আলাইহিস সালাম সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন নমরুদকে। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই লড়াই চালিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ আইয়ুব খান, ইয়াহিয়া খানকে সতর্ক করেছিল। তারা কি সতর্কতা শুনেছে? শেখ হাসিনাও আমাদের সতর্কতা শুনেন নাই। চোপড় পাওয়া যাবে কিনা, যে চোপড় দিতে পারবে আনে রাজাকে, যে চোপড় পড়াইতে পারবে তারে রাজ্যের অর্ধেক দান করা হবে। মাইকিং করা হলো, এক লোক আসি কয় আমার কাছে চোপড় আছে, রাজা সাহেবের আমি এটা পড়াইতে পারবো। তোদের তো খুশি, পাওয়া গেছে চোপড়। একদিন ঘোষণা দিছে, কয় রাজ্যের সব নামি দামি লোকেরা থাকবে, রাজাকে চোপড় পড়ানো হবে। সবাই আসি লাইন ধরে দাঁড়াইছে, হাজার হাজার মানুষ। তো ওই রাজারে এক রুমে ঢুকাই, ওই লোকটা কয় রাজামশাই সব দরজা বন্ধ করে দেন। সব দরজা বন্ধ করে দিস। তো কয় এবার আপনার কাপড়গুলো সব খুলি আলান একটা একটা করি। তো রাজা তো শর্মার, কাপড় সব খুলি। কাপড় খুলুম কেন? চোপড় পরিধান করিলে কাপড় শরীরে রাখা যায় না। বুঝছেননি কথা? তো রাজা আর কি করবো, আস্তে আস্তে সব খুলিয়ে লেছে। কয়েকবার আপনি চোখটা বন্ধ করেন। রাজা চোখ বন্ধ করছে, এ মিয়া শিশিতুন তেল কতগুলো মা লই রাজার সারা গায়ে মাখে দিছে। কয় রাজা সাহেব কেমন লাগিতেছে? কয় হিসল হিসল লাগে, হিসলা হিসলা লাগে। কয় আপনাকে চোপড় পরিধান করানো হয়েছে, অসাধারণ, আপনাকে এত সুন্দর লাগতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কয়েকবার চোখ খোলেন, চোখ খুলি সাইডে, আরে আস্তাগফিরুল্লাহ, এটা তো জন্মদিনের পোশাক পরে দিচ্ছে। কয় তুমি কি বলো আমাকে সুন্দর লাগতেছে, আমার গায়ে তো কোনো কাপড়ে নাই। কয় নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন উনি চোপড় দেখতে পান না, এটাই নিয়ম। আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে, পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর লোকদের লাগতেছে। এখন আপনি ঘোষণা দিন নামেন, দেখবেন মানুষে আপনারে হাততালি দিব, সবাই আসি আপনারে পদচুম্বন করবে। তো কয় তাইলে? কয় না, আরে অর্ধেক সম্পদ দিয়েলান আই যাই গই। কেন? চোপড় পরিধান করে বাইরে হওয়ার আগে দিয়ে যিনি চোপড় পরায় তাকে চলে যেতে হয়, এটাই নিয়ম। তো দিয়ে দিছে, হাতে হিসেনের দরজা দিয়ে বাইরে গেছে। রাজা দরজা খুলি বাইরেছে,
মানুষে তো চোখ ডাকে আস্তাগফিরুল্লাহ, রাজা এটা কি, রাজার তো আর কিচ্ছু নাই, তো হাগলে গেছে কই। শেখ হাসিনার সব আসিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওনার সোপর ফরবার ইচ্ছা হয়েছিল। শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন। শেষ পর্যন্ত আনরে গরম ভাত খাইবার লাইও দেয় না। ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন রাজনীতির পথে আসেন। পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন। পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় 4.5 কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি। কিন্তু এই 4.5 কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন? কোন পক্ষ আসলে? ফেনীবাসী, ও ফেনীবাসী, 4.5 কোটি টাকার ফেনীর বাঁধ রক্ষার বাজেট পাস হয়েছে। কাকে এমপি বানাইলে, কারে ক্ষমতায় বসাইলে এই 4.5 কোটি টাকার কাজ ঠিক মতো হবে, আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইব গই, এই বিচার আপনারা চিন্তা করে দেখেন। আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন, আমাদের নেতা জনাব লিয়াকত আলী ভূঁইয়া সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা, পুরানোটা ফেনীর মেডিকেলকে 500 বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি কিনা, দরখাস্ত জমা দিয়েছি কিনা? তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না, আমাদের একই কাজ। ভাই সব, ফেনীতে এয়ারপোর্ট কেন দরকার? মানুষে কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট কিলা লাগবে। আরে ভাই, ফেনীতে যদি এয়ারপোর্ট দেন, সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোনো এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না। কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল, আসল না? তো আমরা তো নতুন কিছু চাইয়েন না। আমাদের প্রবাসীরা এখানে আসেন, প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা, ফেনীর উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা, অথচ প্রবাসীদের যাতায়াত, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না। আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি। ফেনীতে ক্যান্টনমেন্টের কথা বলেছি। ফেনীতে গ্যাস সংকট, এটা জাতীয় সমস্যা, এটা সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে, এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন? এখান থেকে মেসি, নেইমার কিভাবে তৈরি হবে? ফেনীর প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে, আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনী থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য কাজ করব। ফেনীর কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। লাল পোলে দাঁড়ায় আমি 1 ঘন্টা দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই। অন্তত 8-10টা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো, লাল পোলে কি এই দুর্ঘটনা ঘটতো? তাহলে আমাদের এই জিনিসগুলো করতে হবে। অনেক কথা বলার ছিল, আমি একটা আজকে দাবি জানাচ্ছি। আমাদের লিয়াকত আলী ভূঁইয়া ভাই, আপনারা জানেন, আপনারা যাকে লিয়াকত স্যার বলে সম্মান করেন, ফেনীর যেখানে আমি গিয়েছি সবাই আমাকে, আমি মানুষের জিজ্ঞাইলাম আগে আর চিনেননি? কয় চিনি তো। আগে মা চিনেন কেন? কারণ লিয়াকত আলী ভূঁইয়ার বদলে হন আইসেন না।
ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে? লিয়াকত ভাইয়ের নামে চিনে। শত্রু হিসাবে না বন্ধু হিসাবে? হইলে হইলে মনে করছে শত্রু। অন কয় হেমিয়া তো লিয়াকত আলী ভূঁইয়ার শিষ্য। আমি দাবি করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, লিয়াকত ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল। আমরা যদি এই ফেনীর জনগণের রায় পাই, লিয়াকত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে, সেরকম একটা জায়গায় লিয়াকত ভাইকে আমরা ইনশাআল্লাহ অবস্থান করাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফেনীর মানুষ যদি এক হয়, পরিবর্তন আসবনি? একত্র হইবেন নি আপনারা? ঈগল মার্কা, দাড়িপাল্লা, এই দুই মার্কা আমরা একতাবদ্ধ হব কিনা? আমাদের কোনো ভেদাভেদ নাই। ফেনীর মানুষ যদি এক হয়, আলো আসবেই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ ফেনী করতে চাই। একটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই, এই কাজ করতে গেলে আমাদের ভুল হবে কিনা? কিন্তু আমরা কি ভুলের মধ্যে থাকবো? আমরা ভুল ধরিয়ে দিলে আমরা নিজেদেরকে সংশোধন করব। এটাই আমাদের রাজনীতি। নির্বাচন নিয়ে যারা তালবাহানা করতে চাচ্ছেন, যদি করেন, আর একটা 5ই আগস্ট এই ফেনী থেকে শুরু হবে বলে দিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, একদম শেষ। রহিম ভাই সাথে খায় দিছে। সতর্কতা, আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন। পরশুদিন রাত্রে ফেনী শহরে 2 ঘন্টা মিছিল করে আমি দেখেছি একজন ভাইয়ের মুখ মলিন হয় নাই। আমি ভাইদেরকে, বোনদেরকে বলবো, ফ্যামিলিতে যদি 2টা সন্তান থাকে, একটা যদি ভালো স্বাস্থ্যবান সুন্দর হয়, আর একটা যদি একটু কালো হয়, একটু অটিস্টিক হয়, একটু প্রতিবন্ধী হয়, মা বাপ কার দিকে যত্ন বেশি নেয়? সুন্দর গার দিকে বেশি নেয় না জিয়া একটু কষ্টে ল্যাংড়া খোঁড়া হিয়ার দিকে বেশি যত্ন নেয়? জিয়া একটু অসুস্থ, হিয়ার যত্ন নেয় না? আপনারা এতদিন আপনাদের সুন্দর সুস্থ নূরের চেহারা লিয়াকত ভাইয়ের জন্য কষ্ট করছেন। এখন ল্যাংড়া খোড়া একটা কালা মানসিক আইছে, যত্ন কি কম নিবেন, সমান নিবেন না বেশি নিবেন? আমি কি দাবি করতে পারি কিনা আপনাদের চেয়ে বেশি? আগে যদি 2 ঘন্টা কাজ করতেন, এখন আধা ঘন্টা করবেন নাকি? কয় ঘন্টা করবেন? 4 ঘন্টা করবেন নে ইনশাআল্লাহ। আমি মনে করি যদি আমরা সবাই মিলে আমাদের 3টা আসনে কাজ করি, ফেনীর 3টা আসনই আমরা জাতীয় উন্নয়নের জন্য উপহার দিতে পারবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।